দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, দিনের পর দিন ধাপ্পা দিয়ে চলেছে রাজ্য সরকার, চাকরির দাবিতে পুলিশ সদর দপ্তর। আইজি প্রিজম জেআরবিটি অফিসে বিক্ষোভ। বছরের পর বছর চাকরি নিয়ে রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করছে সরকার। চলছে দেদার ধাপ্পাবাজি। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারছেন না বঞ্চিত বেকাররা। কেউ পুলিশ কনস্টেবল পদে শারীরিক ও লিখিত পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করছে। কেউ গ্রুপ ডি পদে সব ধরনের পর্যায় অতিক্রম করে মেধা তালিকার জন্য অপেক্ষা করছে। আবার কেউ জেল পুলিশ নিয়োগের পরীক্ষা দিয়ে বসে আছে 2 বছরের বেশি। সোমবার রাজপথে নেমেই সরকারকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন এই বেকাররা। সোমবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। কনস্টেবল পদে শারীরিক ও লিখিত পরীক্ষা দিয়ে বসে থাকা বেকাররা ক্ষোভে ফেটে পড়েছেন কয়েক শত বেকার। একই সময়ে দেখা গিয়েছে আইজি প্রিজম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে জেল পুলিশের সব পরীক্ষা দেওয়া বেকাররা। শিক্ষা ভবনের সামনে জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে চাকরি প্রত্যাশীরা। সকলের বক্তব্য, দ্রুত গতিতে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ করতে হবে। 2020 সাল থেকে যে জিআরপিটি মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল, 2021 সালে প্রক্রিয়া শুরু হয়ে গেল পুলিশ নিয়োগের। এরপরই শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে পুলিশ কনস্টেবল পদে। স্নাতক শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে শুরু করে চাকরির বেশ কিছু পরীক্ষা নেওয়া হলেও প্রায় কোনোটারই ফলাফল পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই ধাপ্পাবাজির বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন শত শত চাকরি প্রত্যাশীরা। ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য 1000টি শূন্যপদের জন্য 2021 সালের 10 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তীতে করোনার কারণ দেখিয়ে শারীরিক পরীক্ষা 2022 সালে নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা 2014 সালের জানুয়ারি মাসের 28 তারিখে নেওয়া হয়েছে। 6 মাস হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত ফলও প্রকাশ করা হয়নি বা কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে বাধ্য হয়ে সোমবার কনস্টেবল পরীক্ষার প্রার্থীরা পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। পাশাপাশি দাবি জানানো হয়েছে অবিলম্বে যেন তাদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। একই অবস্থা জেল পুলিশ নিয়োগেও। 2 বছরের বেশি সময়েও তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হলো না। কবে নিয়োগ করা হবে, মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন চাকরি প্রত্যাশীরা। জিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মেধা তালিকা প্রকাশের দাবি করেছে এদিন চাকরি প্রত্যাশীরা। রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই, অধ্যাপকের অভাবে ঢুকছে কলেজ, সরকারি দপ্তরে নেই প্রয়োজনের তুলনায় অর্ধেক কর্মচারী। শোচনীয় অবস্থা হাসপাতালগুলোর। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে 1 বছর ধরে বহু চাকরির গল্প শুনিয়ে ডজনে ডজনে সাংবাদিক সম্মেলন করা হলেও নিয়োগের কোনো তথ্য নেই এখনও পর্যন্ত। চুক্তিবদ্ধ কর্মীদের ছাঁটাইয়ের উদ্যোগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। আবারও ছাঁটাইয়ের আশঙ্কায় আতঙ্ক তৈরি হয়েছে ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তিবদ্ধ কর্মীদের মধ্যে। 15 বছর এবং তারও বেশি সময় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে কাজ করছেন এমন স্থির বেতনের কর্মচারীদের ছাঁটাই করার জন্য চাপ দিচ্ছে শাসক দলের স্থানীয় নেতারা। অভিযোগ, প্রতিটি বিভাগে গিয়ে আধিকারিকদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। বেআইনিভাবে সূর্যমণিনগরস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢুকে চালানো হচ্ছে হুজ্জুতি। শুধু অস্থায়ী কর্মচারী নয়, এজেন্সির মাধ্যমে 2007 সালের আগে থেকে যেসব বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরও বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সরগরম ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। কারণ যেসব চুক্তিবদ্ধ কর্মচারী রয়েছে তাদের কেন বিনা দোষে ছাঁটাই করা হয়েছে, এই প্রশ্ন তুলেছেন বিভাগীয় আধিকারিকেরা। এছাড়া রাজনৈতিকভাবে বিরোধী দলের সমর্থক অভিযোগ তোলে কাউকে ছাঁটাই করা যায় না। এদিকে স্থানীয় মণ্ডল নেতারা হুমকি ধমকি দিচ্ছেন তাদের তালিকা মেনে পুরনোদের ছাঁটাই করতে হবে। একই সঙ্গে তাদের দেওয়া তালিকা অনুযায়ী আউটসোর্সিং কর্মচারী নিয়োগ করতে হবে। টেন্ডারের মাধ্যমে হলেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় থেকে 70 থেকে 80 জন নিরাপত্তা রক্ষী কাজ করছেন।
প্রতি মাসে নিয়মিত বেতনও এজেন্সির মাধ্যমে মিটিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও এই বিল কখনোই আটকানো হয়নি। মাতব্বররা নিরাপত্তা রক্ষীদের বেতন আটকে দিতে চাপ দিচ্ছেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগ চাপের মুখে 2 মাসের বেতনও আটকে রেখেছিল। যদিও এই খবর উপাচার্যর কাছে যেতেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। জরুরি ভিত্তিতে 4 দিন আগে বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। সোমবারও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলেছে শাসক দলের মাতব্বর নিয়ে গুঞ্জন। ক্ষোভে ফুঁসছেন অফিসাররা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে এক আধিকারিক জানিয়েছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে আউটসোর্সিংয়ের এই কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বেছে বেছে কোনো কারণ ছাড়া তাদের ছাঁটাই করা যায় না। শুরুতেই শরিকি দ্বন্দ্বে এনডিএ, মন্ত্রিত্ব নিয়ে এনসিপির পর এবার খুব সিন্ডিপন্থীদের। একদিনও হয়নি শপথ নিয়েছে কেন্দ্রের নানা মন্ত্রিসভা। এর মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বিজেপি জোটের মধ্যে। এনডিএ মন্ত্রিসভার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মহারাষ্ট্রের জোট শরিকরা। রবিবারই প্রতিমন্ত্রী হিসেবে বিবেচিত হওয়ায় মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেছিলেন এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর সাংসদ প্রফুল্ল প্যাটেল। সোমবার মন্ত্রিত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আরেক শরিক শিবসেনার শিন্ডে গোষ্ঠী। তাদের পুরনো সঙ্গী হওয়া সত্ত্বেও তাদের দলের কাউকে পূর্ণমন্ত্রী করা হলো না কেন? এদিন প্রশ্ন তুলেছেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর সাংসদ শ্রীরাং বার্নে। তাদের থেকে কম আসন পাওয়া দল পূর্ণমন্ত্রিত্ব পেলেও তারা কেন পেলেন না, এই প্রশ্ন তুলেছেন তিনি। প্রফুল্ল প্যাটেলের পর বার্নের অসন্তোষ প্রকাশে স্পষ্ট। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দায়িত্ব পেলেও একছত্রভাবে আর আগের মতো শাসন ক্ষমতা চালাতে পারবেন না। চলার শুরুতেই পথের কাটা হয়ে দেখা দিল দুই শরিক। রোগ ছোঁয়াচে হলে বিরোধ যে আরও বাড়বে না তারও গ্যারেন্টি নেই। অবশ্য বার্নে এদিন খুব গোপন না করলেও বিষয়টিকে প্রলোভ দেওয়ার চেষ্টা করেছেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর লোকসভা দলনেতা শ্রীকান্ত শিন্ডে। তিনি দাবি করেছেন তাদের দল এনডিএ সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। সেই সমর্থনের সঙ্গে দর কষাকষি কিংবা কোনো রকম রফা জড়িত নেই। কিন্তু শ্রীকান্ত শিন্ডে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মাবাল আসন নিয়ে কিন্তু তাদের পূর্ণমন্ত্রী পদ না দিয়ে একজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। পূর্ণমন্ত্রী ছাড়াও আরও মন্ত্রী তাদের দলের থেকে নেওয়া উচিত বলে খুব উগরে দিয়েছেন বার্নে। এমনকি মহারাষ্ট্র থেকে জেতা বিজেপি সাংসদ উদয়ন বাজে ভূষলেরও মন্ত্রিসভায় স্থান পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। বার্নের বক্তব্য, একটি পূর্ণমন্ত্রী এবং একটি প্রতিমন্ত্রীর পদ পাওয়া যাবে বলে আমরা আশা করেছিলাম। এই প্রসঙ্গে তিনি বলেছেন, রাজ্যে 15টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 7টিতে জিতেছে তাদের দল, অথচ বিজেপি 28টি আসনে লড়াই করে পেয়েছে 9টি আসন। অন্য দলের উদাহরণ টেনে তিনি কার্যত অভিযোগ করেছেন জনতা দল এস এর এইচডি কুমারস্বামী, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝি তাদের থেকে কম আসন পেলেও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন। কুমারস্বামীর দল 2টি, চিরাগ পাসওয়ানের দল 5টি এবং জিতেন রাম মাঝির 1টি আসন পেয়েছে। জনতা দল ইউ তেলুগু দেশমের পর এনডিএতে শিবসেনা শিন্ডে গোষ্ঠী তৃতীয় বৃহত্তর শরিক বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বার্নে। তিনি মনে করেন চলতি বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই কথা মাথায় রেখে তাদের দলকে মন্ত্রিসভায় আরও একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। উল্লেখ্য, বার্নের আগেই প্রতিমন্ত্রী হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর প্রফুল্ল প্যাটেল। ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই বিড়ম্বনায় পড়েছেন অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে। এই প্রসঙ্গে সেই দিনই অজিত পাওয়ার বলেছেন, প্রফুল্ল প্যাটেল আগে পূর্ণমন্ত্রী ছিলেন, ফলে আমরা মনে করছি না তাকে স্বাধীন প্রতিমন্ত্রী করা সঠিক হবে। বিজেপিকে আমরা জানিয়েছি আরও কিছুদিন আমরা অপেক্ষা করছি, কিন্তু আমরা পূর্ণমন্ত্রী চাই। তবে মন্ত্রিত্ব না নিলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। কেন কেন্দ্র পূর্ণমন্ত্রী চাইছেন তার ব্যাখ্যা দিয়ে অজিত পাওয়ার আরও বলেছেন, আমাদের এখন লোকসভা একজন এবং রাজ্যসভার একজন সাংসদ আছেন, কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে আমাদের রাজ্যসভায় 3 জন সদস্য হয়ে যাবেন।
তখন আমাদের মোট 4 জন সাংসদ হয়ে যাবে, ফলে আমাদের একজন পূর্ণমন্ত্রী করতে হবে বলে আমরা জানিয়েছি। আবার প্রফুল্ল প্যাটেল বলেছিলেন শনিবার রাতে আমাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দেওয়ার কথা বলা হয়েছিল।